আসামা আব্দুর রব সর্বপ্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন, তাই 2রা মার্চকে বলা হয় জাতীয় পতাকা দিবস। সুন্দর করে মাথার মধ্যে গেঁথে ফেলেন। এরপরের স্লাইডে যাই, দেখি কি আছে। 1971 সালে 10 মার্চ ঢাকা কলাভবনে ওই যে বটতলায় এক ছাত্র সমাবেশে তৎকালীন ডাকসুর যে ভিপি ছিল তিনি আছে আসামা আব্দুর রব, তিনি বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করেন। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন 23 মার্চ 1971 সালে ধানমন্ডির নিজ বাসভবনে। 23 মার্চ 1971 সালে ধানমন্ডির নিজের বাসভবনে। আর বাংলাদেশের বাইরে সর্বপ্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয় 18 এপ্রিল 1971 সালে কলকাতাস্থ বাংলাদেশ মিশনে। কোথায়? বাংলাদেশ মিশনে প্রথম আছে তিনি জাতীয় পতাকা উত্তোলন করা হয়। কলকাতাস্থ বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা উত্তোলন করেন জনাব এম হোসেন আলী। এটা দরকার নেই, এটা অত বেশি গুরুত্বপূর্ণ না, জাস্ট মনে রাখতে হবে বাংলাদেশের বাইরে বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় কলকাতায়। কোথায়? কলকাতায়। সুন্দর করে মনে রাখতে হবে। ওকে, এরপরে স্লাইডে যাই। বাংলাদেশের জাতীয় পতাকার সাথে কোন দেশের জাতীয় পতাকার মিল আছে? সেটা হবে জাপান এবং পালাও। পালাবি কোথায়? ধর। ওকে, পালাবি কোথায়? পালাও এবং জাপান, এই দুই দেশের জাতীয় পতাকার মিল আছে। এবং লিখে রাখো, এটা হচ্ছে নার্সিং অ্যাডমিশন টেস্টের প্রশ্ন, এটা আসছে। এরপর আছে আমার সোনার বাংলা প্রথম গাওয়ার সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয় 3 মার্চ 1971 সালে। 3 মার্চ 1971 সালে ঢাকার পল্টন ময়দানে বঙ্গবন্ধুর উপস্থিতিতে। আর এটা করছিলেন কে? শাহজাহান সিরাজ। আমি বলছি না, স্বাধীনতার ইস্তেহার পাঠ করছিলেন শাহজাহান সিরাজ, সেই শাহজাহান সিরাজ। ওকে, বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার হচ্ছে চিত্রশিল্পী কামরুল হাসান। কে? চিত্রশিল্পী কামরুল হাসান হোসেন বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার। কে? রূপকার। ওকে, এরপরে যাই। জাতীয় পতাকা থেকে মানচিত্র বাদ দেওয়া সংক্রান্ত অধ্যাদেশ জারি করা হয় কবে? এই জারিটা করা হয়েছিল 4 জানুয়ারি 1972 সালে। কত তারিখে? 4 জানুয়ারি 1972 সালে বাংলাদেশের মানচিত্র পতাকা থেকে মানচিত্রটা উদ্ঘাটন করা হয়। সংবিধানের কত অনুচ্ছেদে বাংলাদেশের জাতীয় পতাকার রং সম্পর্কে বলা হয়েছে? সংবিধানের 4-2 অনুচ্ছেদে। কত অনুচ্ছেদে? 4-2 অনুচ্ছেদে। এটা একটু মনে রাখতে হবে, 4-2 অনুচ্ছেদে। বিশ্বের সবচেয়ে বড় মানব পতাকা হিসেবে বাংলাদেশের জাতীয় পতাকা রেকর্ড হয় 16 ডিসেম্বর 2013 বিজয় দিবসের 43তম বার্ষিকীতে। বিজয় দিবসের 43তম বার্ষিকীতে মানব পতাকা তৈরিতে অংশগ্রহণ করেছিল 27,117 জন। এই দুইটা অত গুরুত্বপূর্ণ না, জাস্ট আছে একটু পড়ার দরকার, পড়ে রাখলাম। চোখের দেখা দেখে রাখলাম, মনের দেখা দেখতে হবে না আর কি। এখন বাংলাদেশের জাতীয় সঙ্গীত সম্পর্কে একটু ইনফরমেশন জানি। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের গীতিকার ও সুরকার দুইটাই হচ্ছে কে? রবীন্দ্রনাথ ঠাকুর। কে আছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু ছদ্মনাম আছে ভানু সিংহ। কি নাম? ভানু সিংহ, মনে রাখতে হবে, ভানু সিংহ। বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের যে কবিতা থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে কি? গীতবিতান কাব্যগ্রন্থের স্বদেশ কবিতার প্রথম গীত থেকে। স্বদেশ কবিতার প্রথম গীত। প্রশ্নটা আসে যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? বাংলাদেশের জাতীয় সঙ্গীত নেওয়া হয়েছে গীতবিতান কাব্যগ্রন্থের প্রথম পাঠ যেটা আছে সেটা হচ্ছে স্বদেশ কবিতার প্রথম গীত থেকে। প্রথম গীত থেকে। উৎসব অনুষ্ঠানে বা জাতীয় সঙ্গীতের যে চরণ বাজানো হয় সেটা হচ্ছে 4টা চরণ বাজানো হয়। উৎসব অনুষ্ঠানে বাজানো হয় 4টি চরণ। বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে গীতবিতান। ইহা আছে স্বরবিতান পর্বের অন্তর্গত একটা কবিতা। স্বরবিতান কাব্যগ্রন্থের একটা অন্তর্গত কবিতা। ওকে, তাহলে প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত কি রবীন্দ্রনাথ লিখছে বা গীতিকারক তিনি। আমাদের জাতীয় সঙ্গীতের আসলে কোন বিষয়টা আলোচনা করা হয়েছে? বাংলাদেশের প্রকৃতি। কোন সুরের আদলে তৈরি করা? বাউল সুর। কোন সুর হবে? বাউল সুর। বাউল সুরের আদলে তৈরি করা। বাউল সুরের আদলে তৈরি করা আমাদের জাতীয় সঙ্গীত বাউল সুরের আদলে তৈরি করা। রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাজানো হয় 4 চরণ। দ্বিতীয় যেটা পড়তে হবে কাব্যগ্রন্থ আছে গীতবিতান, এটা বেশি আসে, সবচেয়ে বেশি আসে গীতবিতান কাব্যগ্রন্থ থেকে নেওয়া। ওকে, এরপরের প্রশ্ন যাই। জাতীয় সঙ্গীতের সর্বপ্রথম যে পত্রিকায় প্রকাশ হয় সেটা হচ্ছে বঙ্গদর্শন পত্রিকায়। প্রথম প্রকাশ হয় বঙ্গদর্শন পত্রিকায়। আর হচ্ছে আমার সোনার বাংলা কবিতাটি জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছে 3 মার্চ স্বাধীনতার ইস্তেহারে ঘোষিত হয়। আমরা পড়ে ফেলছি অলরেডি। আমরা যারা আগের লেকচারটা করব বা আমাদের যে সুন্দর করে লেকচার 3টা যে করছে সে অলরেডি এটা জানার কথা। যে ঘটনার পরিপ্রেক্ষিতে আমার সোনার বাংলা গানটি রচিত হয়েছিল সেটা হচ্ছে কি? বঙ্গভঙ্গের পরিপ্রেক্ষিতে 1905 সালে গানটি রচিত হয়। কোন সালে? বঙ্গভঙ্গ আন্দোলন
যেটা 1905 সালে লর্ড কার্জন করেছিল, তার পরিপ্রেক্ষিতে আছে এইটা রচিত হয়েছিল, এই গানটা রচিত হয়েছিল। গানটা বলতে আসলে এটা তো একটা কবিতা, এই কবিতাটা রচিত হয়েছিল। আর হচ্ছে রবীন্দ্রনাথের কিন্তু শুধুমাত্র আমাদের দেশ না, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং শ্রীলঙ্কা, ভারত প্লাস শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা প্লাস হচ্ছে বাংলাদেশ, এই তিনটা দেশেরই জাতীয় সঙ্গীত লিখছেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। ভারত, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ তিনটা দেশেরই জাতীয় সঙ্গীত লিখছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। সুন্দর করে মনে রাখতে হবে। ওকে, এরপরে আমরা চলে যাচ্ছি রণসঙ্গীত। রণসঙ্গীত মানে যুদ্ধে যাওয়ার সঙ্গীত। বাংলাদেশের যে রণসঙ্গীত আছে সেটার রচয়িতা এবং সুরকার হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। কে? জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের রণসঙ্গীত প্রথম যে পত্রিকায় প্রকাশ হয় সেটা হচ্ছে শিখা পত্রিকায়। এত কিছু লাগবে না, প্রথম যে শিরোনামে প্রকাশিত হয় নতুনের গান, এসব লাগবে না, জাস্ট এই পয়েন্টটা মনে রাখতে হবে, এই পয়েন্টটা মনে রাখতে হবে, এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। রণসঙ্গীতের রচয়িতা সুরকার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। ওকে, এরপরের প্রশ্নে যাই। ক্রীড়া সঙ্গীত ও জাতীয় খেলা। জাতীয় খেলা, তো বাংলাদেশের ক্রীড়া সঙ্গীতের আছে দুইটা লাইন যদি বলি, বাংলাদেশের দুরন্ত সন্তান আমরা, দুর্গম দুর্জয় ক্রীড়া জগতে শীর্ষে রাখবো আমরা শৌর্যের পরিচয়। এটা হচ্ছে আমাদের ক্রীড়া সঙ্গীত। বাংলাদেশের ক্রীড়া সঙ্গীতের রচয়িতা হচ্ছে সেলিমা রহমান। কে? সেলিমা রহমান। বাংলাদেশের ক্রীড়া সঙ্গীতের রচয়িতা হচ্ছে সেলিমা রহমান। ক্রীড়া সঙ্গীতের সুরকার হচ্ছে খন্দকার নুরুল আলম, এটা লাগবে। ক্রীড়া সঙ্গীত হচ্ছে 10 চরণ বিশিষ্ট। আর চরণটিতে মানে শেষ চরণ কি রয়েছে, শেষ চরণটা আসে সেটা হচ্ছে বিশ্ব ক্রীড়াঙ্গনে বাংলাদেশের নাম হবে গৌরবময়। বিশ্ব ক্রীড়াঙ্গনে বাংলাদেশের নাম হবে গৌরবময়। জাতীয় খেলা আসলে কাবাডি বললে ভুল হবে, এখানে কাবাডি দিছি, বাট কাবাডি বললে কিন্তু ভুল হবে। বাংলাদেশের জাতীয় খেলা কি বলবা? হাডুডু। হাডুডু, হাডুডু, ঠিক আছে। হাডুডুকে বাংলাদেশের জাতীয় খেলা ঘোষণা করা হয় 1972 সালে। তাহলে যদি প্রশ্ন করে যে বাংলাদেশের জাতীয় খেলা কি, কি দিবা? হাডুডু। কোনো সময় কিন্তু কাবাডি দেওয়া যাবে না, মনে রাখতে হবে এটা। ওকে, এরপরে যাচ্ছি আমরা দেখি বাংলাদেশের ভূ প্রকৃতি। বাংলাদেশের যে ভূমি টুমি আছে এগুলা কিভাবে কিভাবে গঠিত হয়েছে এই জিনিসগুলো একটু জানতে হবে। তো বাংলাদেশের অবস্থান আছে ক্রান্তীয় অঞ্চলে। কোথায় অবস্থিত? ক্রান্তীয় অঞ্চলে। ভূ প্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে মোট 3টে অঞ্চলে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে পাহাড়ি অঞ্চল, একটা হচ্ছে সোপান অঞ্চল, আর একটা হচ্ছে প্লাবন ভূমি বা পাললিক সমভূমি অঞ্চল। তাহলে কি কি বলছে আবার একটু বলি। প্রথমে রয়েছে হচ্ছে পাহাড়ি অঞ্চল, সোপান অঞ্চল, তারপরে হচ্ছে প্লাবন ভূমি বা পাললিক সমভূমি। পাহাড়ি, সোপান, প্লাবন ভূমি বা পাললিক সমভূমি। বাংলাদেশের পাহাড়গুলো গঠিত হয়েছে টারশিয়ারি যুগের পাহাড়। বাংলাদেশের যে পাহাড় আছে সেগুলা সব আছে টারশিয়ারি যুগের পাহাড়। বাংলাদেশের বৃহত্তম এবং উঁচু পাহাড় হচ্ছে গারো পাহাড়। পাহাড় যদি তোমাদেরকে বলে, পাহাড় শব্দটা যদি বলে তাহলে সব সময় দিবা বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় হচ্ছে গারো পাহাড়। মনে রাখতে হবে বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় হচ্ছে গারো পাহাড়। বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় হচ্ছে গারো পাহাড়। মাথার মধ্যে সুন্দর করে ভরে ফেলো, মুখের মধ্যে লিখে ফেলো, মনের মাঝে লিখে ফেলো, একেবারে লিখে ফেলো। মনের মধ্যে লিখে দিলাম যার নাম রে সে আমার কি পিয়া, এরকম বিষয় আর কি। তাহলে এটা কি হবে? গারো পাহাড়। এখন যাই ঢাকার প্রতিপাদ স্থান। প্রতিপাদ স্থান বলতে পৃথিবী তো এরকম একটা বস্তু, তো বাংলাদেশ ধরো এখানে, তো পৃথিবীর একেবারে মাঝখান থেকে যদি চিন্তা করি বাংলাদেশ এদিকে যত দূর ঠিক এইদিকে তত দূর, এটা হচ্ছে তার প্রতিপাদ স্থান, মানে ছায়া। অর্থাৎ একজন মানুষ এখানে দাঁড়াইলে তার ছায়া ঠিক এখানে আসবে, সেটাই হচ্ছে তার প্রতিপাদ স্থান। তো বাংলাদেশের প্রতিপাদ স্থান হচ্ছে চিলিতে অবস্থিত। চিলি, চিলি, চিলির নিকট প্রশান্ত মহাসাগরে অবস্থিত। চিলির নিকট প্রশান্ত মহাসাগরে অবস্থিত। একটা জিনিস মনে রাখবা, চিলিকে কিন্তু বলা হয় পৃথিবীর সবচাইতে লম্বা দেশ। সব থেকে বেশি সীমানা বেশি কিন্তু চিলির। চিলি এতটাই লম্বা চিন্তা করতে পারবা না, এইরকম বিশাল লম্বা। এর মধ্যে মনে করো পেরু, মেরু, ভেরু অনেক দেশ জুড়ে গেছে, কিন্তু চিলির শেষ হয় না। চিলি অনেক লম্বা একটা দেশ এবং সমুদ্রের পাশে অবস্থিত একটা দেশ। এরপরে বরেন্দ্রভূমি বলা হয় রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশকে। রাজশাহী বিভাগকেই মূলত বলা হয় বরেন্দ্রভূমি। বরেন্দ্রভূমির আয়তন আছে 9324, এটা দরকার নাই। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে বাংলাদেশ। তাহলে পৃথিবীর সবচেয়ে বড় বৃহত্তম বদ্বীপ কোনটা? বাংলাদেশ। বাংলাদেশের ভূখণ্ড সৃষ্টির পূর্বে এখানকার ছিল আছে বঙ্গখাত। বাংলাদেশের ভূখণ্ড সৃষ্টির পূর্বে এখানে কি ছিল? বঙ্গখাত বা বঙ্গ বেসিন, বঙ্গ বেসিন।
বাংলাদেশের আগে সাগর ছিল তার প্রমাণ আছে চুনা পাথরের খনি। বাংলাদেশের আসলে এই জিনিসগুলা, এই দেশটা তো আর একদিনে হয় নাই, কারণ পৃথিবীতে এক সময় ভূমি কিন্তু এক জায়গায় ছিল, পরবর্তীতে কিন্তু বিভিন্ন ভূমিকম্প, প্রাকৃতিক দুর্যোগ, যার কারণে কিন্তু এই ভূমিগুলো কিন্তু সরে গেছে, একটা থেকে আরেকটা সরে আজকে এশিয়া, আজকে তোমার আফ্রিকা, আজকে ইউরোপ, এই দেশগুলা কিন্তু পরে হয়েছে। তো এটার প্রমাণ কি? চুনা পাথরের খনি। আর চুনা পাথরের খনিগুলা কোথায় পাওয়া যায়? নেত্রকোনায়। কোথায় পাওয়া যায়? নেত্রকোনায়। ওকে, এরপরে যাই। বাংলাদেশের মধ্য দিয়ে অতিক্রম করেছে কর্কট ক্রান্তি রেখা বা 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা বা ট্র্যাফিক অফ ক্যান্সার, যেটাকে কি বলা হয়? ট্র্যাফিক অফ ক্যান্সার। কর্কট ক্রান্তি রেখা বা 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা বা ট্র্যাফিক অফ ক্যান্সার। আর কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকাকে বলা হয় ভেঙ্গি ভ্যালি। কি বলা হয়? ভেঙ্গি ভ্যালি। এটা মনে রাখতে হবে, ভেঙ্গি ভ্যালি বলে। এরপর আছে মধুপুর আর ভাওয়ালের গড় অবস্থিত আছে গাজীপুর, ময়মনসিংহ আর টাঙ্গাইলে। এটা আসে। মধুপুর বা ভাওয়ালের গড় কোথায় অবস্থিত? গাজীপুর, টাঙ্গাইল আর ময়মনসিংহে অবস্থিত। আর মধুপুর আর এটা আয়তন লাগবে না, আয়তন দরকার নেই। বাংলা পৃথিবীর সবচেয়ে বড়, বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ হচ্ছে সুন্দরবন। বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ হচ্ছে সুন্দরবন। আর সে সোয়াস অফ নো গ্রাউন্ড 100% ইম্পর্টেন্ট নেট। এটা নেট, এটা আসে সোয়াস অফ নো গ্রাউন্ড। এটা হচ্ছে বঙ্গোপসাগর অবস্থিত একটা গভীর খাস। বঙ্গোপসাগর অবস্থিত একটা গভীর খাস, এটা আসে সোয়াস অফ নো গ্রাউন্ড। এটা কোথায় অবস্থিত? বঙ্গোপসাগর অবস্থিত একটা গভীর খাস। ওকে, তো এটা আসছে এখান থেকে যে প্রশ্নগুলো আমি বললাম, এইগুলা বেশি মনোযোগ সহকারে খুব সুন্দর করে পড়ে ফেলতে হবে এবং এগুলা থেকেই কিন্তু প্রশ্ন আসবে। এবং এখানে বলে দিয়েছে যে কোনটা কিন্তু নার্সিং অ্যাডমিশন টেস্টে কিন্তু আপনার পরীক্ষায় আসছে। সো এটা কিন্তু আপনাকে জানতে হবে। ওকে, তো আমরা পরবর্তী যে স্লাইড আছে সেখানে যাই। সীমান্ত সম্পর্কিত যে বিষয়টা আছে একটু দেখি। তো বাংলাদেশের সাথে আছে ভারতের মোট আছে 5টা রাজ্যের সীমানা আছে। একটা হচ্ছে তুমি মনে রাখতে পারবা যে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম। পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম। সংক্ষেপে অনেকে অনেক কিছু বানায়, কিন্তু আসলে এটা আসলে সংক্ষিপ্ত করে আসলে পড়ার কোনো সুযোগ নাই। যতই তুমি সংক্ষেপ করতে যাও ততই তুমি ভুল করবা। পশ্চিমবঙ্গ, ওকে, ভারত, ঠিক আছে, আসাম, ত্রিপুরা, মেঘালয় আর আছে মিজোরাম। বাংলাদেশ আর ভারতের সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয় 16 ডিসেম্বর 1974। দরকার নাই, আসবে না। বাংলাদেশ আর ভারতের সীমান্ত চুক্তিতে স্বাক্ষর করেছিলেন কে? এটা গুরুত্বপূর্ণ। করছিলেন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর আছে ইন্দিরা গান্ধী। কে করছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর ইন্দিরা গান্ধী। বাংলাদেশ ভারতের অমীমাংস সীমান্ত হচ্ছে 6.5 কিলোমিটার। 6.5 কিলোমিটার। এরপর হচ্ছে বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য হচ্ছে 5138 কিলোমিটার। ভারতের সাথে রয়েছে 4144 কিলোমিটার। এটা আসলে এক এক জায়গায় এক এক রকম পাবা, তবে এইটাই মূলত অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে দেখছি। অধিকাংশ বইতে আছে, 7-8টা বই থেকে বিশ্লেষণ করে এই জিনিসটা তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে। ওকে, সো আপনারা এটা পড়ে ফেলবেন। এরপরে স্লাইডে চলবে। বাংলাদেশ ও মায়ানমারের সীমানা রয়েছে 283 কিলোমিটার বা 176 মাইল। 176 মাইল। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র হচ্ছে রাজনৈতিক সীমানা, সমুদ্র সীমা রাজনৈতিক, এই কথাটা যদি বলে তাহলে দিবেন আছে 12 নটিক্যাল মাইল। 12 নটিক্যাল মাইল বা 22 কিলোমিটার। 12 নটিক্যাল মাইল বা 22 কিলোমিটার। আর যদি বলে অর্থনৈতিক সমুদ্র সীমা, অর্থনৈতিক যদি বলে তাহলে সেক্ষেত্রে দিবেন আছে 200 নটিক্যাল মাইল। কি দিবেন? 200 নটিক্যাল মাইল বা 200 নটিক্যাল মাইল বা 367 কিলোমিটার। বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা হচ্ছে 32টি। কয়টি? 32টি। এটা আসে। বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা হচ্ছে 32টি। ভারতের সাথে বাংলাদেশের সীমানা আছে 30টির। ভারতের সাথে বাংলাদেশের সীমানা আছে কয়টির? 30টির। তাহলে বাংলাদেশ আর ভারতের সীমানা মানে সব মিলায় সীমান্তবর্তী জেলা আছে 32টি 64 জেলার মধ্যে। আর ভারতের সাথে সীমান্ত রয়েছে 30টির। এরপরে আমরা যাই দেখি মায়ানমারের সাথে বাংলাদেশের সীমানা আছে 3টি। তাহলে অনেক পণ্ডিত কি করে ভাই, ভারতের সাথে তো আছে 30টি, ঠিক আছে, বুঝলাম। আর মায়ানমারের সাথে আছে কয়টি? মায়ানমারের সাথে আছে 3টি। তাহলে কয়টা হলো? মোট 33টি। মনে হয় বইতে মনে হয় ভুল লিখছে বা স্যার মনে হয় একটু ভুল পড়াচ্ছে। তো এই চিন্তা চেতনা যারা অনেকে কিন্তু করে ফেলে, এটা কি করে অনেকে কিন্তু মাথার মধ্যে নিয়ে আসে, এই বইতে ভুল আছে, এই বই সমাধান করতে হবে, এ লেখক ঠেকক কিছু লিখতে পারে না, এ চিন্তা চেতনা সব আছে ভুল। অ্যাকচুয়ালি 33টি তো না, এটা হবে কি 32টি। কেন হবে? কারণ একটা কমন জেলা আছে, নাম তার রাঙামাটি। বাংলাদেশের সবচেয়ে আয়তনের দিক থেকে সবচেয়ে বড় যে জেলাটা রাঙামাটি, এই জেলাটার সাথে ভারত এবং মায়ানমার উভয় দেশের সীমান্ত সংযোগ রয়েছে। উভয় দেশের সীমান্ত সংযোগ রয়েছে। সো এই জন্য কিন্তু উত্তর কিন্তু হবে 32। বইতে ভুল করে নাই, টিচারও কাউকে ভুল পড়ায় নাই, সবাই কিন্তু সঠিক। ভুল করছেন আপনি।
তাই আপনাকে কি করতে হবে, ভুল করা যাবে না। আজকে কনসেপ্ট ক্লিয়ার, ঠিক আছে। এরপর যাই আমি যে মায়ানমারের সাথে সীমান্ত সংযোগ রয়েছে কোন কোন জেলার একটু দেখো, সেটা হচ্ছে আমাদের কোন কোন জেলার আছে একটু দেখো, রাঙামাটি, বান্দরবান আর আছে কক্সবাজার, এই তিনটা জেলার আছে মায়ানমারের সাথে সীমান্ত সংযোগ রয়েছে। রাঙামাটি, বান্দরবান আর কক্সবাজার তিনটা জেলার আছে সীমান্ত সংযোগ রয়েছে কোন দেশের সাথে, মায়ানমারের সাথে, এটা মনে রাখতে হবে। রাঙামাটি জেলার সাথে ভারত ও মায়ানমারের সীমান্ত সংযোগ রয়েছে, ঠিক আছে। এরপরে সীমান্তবর্তী মায়ানমার ও কক্সবাজার জেলার সাথে ভারতের কোনো সংযোগ নেই, ভারতের কোনো সংযোগ নেই কার কার সাথে, বান্দরবানের সাথে আর কক্সবাজারের সাথে। বরিশাল বিভাগের সাথে কোনো ধরনের সীমান্ত সংযোগ কোনো দেশেরই নাই, ভারতেরও নাই, মায়ানমারেরও নাই। এই একটা মাত্র জেলা আছে, মানে বিভাগ আছে যেখানে কোনো মানে এই বিভাগের আওতায় যে জেলাগুলো আছে কারোর সাথে কারোর কোনো সীমান্ত সংযোগ নাই। চট্টগ্রাম বিভাগের সাথে মায়ানমারের সীমান্ত সংযোগ রয়েছে। এরপর চলে যাই আমরা পরবর্তী স্লাইডে, দেখি কি আছে, ছিটমহল এবং সীমান্তবর্তী স্থান কি আছে, ছিটমহল এবং সীমান্তবর্তী স্থান। দেখি ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ছিটমহল ছিল হচ্ছে 51টি, ঠিক আছে। আর বাংলাদেশের ভিতর ভারতের ছিটমহল ছিল 111টি। টোটাল তাহলে ছিটমহল কয়টা, 162টি। কয়টি, 162টি। ভারতের অধিকাংশ ছিটমহল ছিল হচ্ছে লালমনিরহাট জেলায়। আর হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ ছিটমহল হচ্ছে দহগ্রাম আঙ্গরপোতা, এটা হচ্ছে লালমনিরহাট জেলা ও পাটগ্রামে অবস্থিত। দহগ্রামের আয়তন আছে 35 বর্গ কিলোমিটার, এসবের দরকার নাই। বাংলাদেশ ভারতের এটাও দরকার নাই। পাদুয়া নামক স্থান দখল করে ভারত 1971 সালে, পাদুয়া নামক স্থান দখল করে ভারত। বাংলাদেশের একটা জেলা মানে স্থান আছে পাদুয়া, সেটা দখল করেছিল 1971 সালে। ভারতের দখলকৃত পাদুয়া নামক স্থানটি বাংলাদেশের সিলেট জেলার সীমান্তে অবস্থিত। পাদুয়াটা কোথায় অবস্থিত, সিলেট জেলার সীমান্তে অবস্থিত। আর BGBW জয়েন্ট বাউন্ডারি ওয়ার্কিং গ্রুপ 2015 সালের 1 আগস্ট ছিটমহল চুক্তি হয়। ছিটমহল আগস্টের চুক্তির ফলে ভারত বাংলাদেশের ভিতরে যে জায়গাগুলো আছে সেগুলো নিয়ে নেয়, আর বাংলাদেশ ভারতের ভিতরে যে জায়গাগুলো আছে সেগুলো নিয়ে নেয়। আর একটা জিনিস মনে রাখতে হবে, 3 বিঘা করিডর, নামটা দেখে রাখো, 3 বিঘা করিডর, এটা পরীক্ষা আসে নেট। এটা লালমনিরহাটে অবস্থিত, 3 বিঘা করিডর, এটা লালমনিরহাটে অবস্থিত, এটা পরীক্ষা আসে। ওকে, তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই, দেখি কি আছে, সীমান্তবর্তী স্থানগুলোর অবস্থান। সীমান্তবর্তী স্থানগুলো কোথায় কিভাবে আছে সেগুলো আমরা একটু দেখি কিভাবে অবস্থান। প্রথম যেটা আছে জেলা আছে কুড়িগ্রাম, বেশি একটা গুরুত্বপূর্ণ না, এর মধ্যে কয়েকটা আছে গুরুত্বপূর্ণ, সেটা একটু বলি। এই যে ভুরুঙ্গামারি, এটা একটু বেশি ভালো করে পড়বা। কুড়িগ্রামের মধ্যে আছে ভুরুঙ্গাবাড়ি, এটা আসে। এরপর আছে সিলেটের মধ্যে আসে যেটা, সেটা আছে তামাবিলটা আসে। আর জয়ন্তাপুর, এটাও আসে। তামাবিল আর জয়ন্তাপুর এই দুইটা বেশি আসে। পাদুয়াটা তো ওই যে বিখ্যাত আছে, ওই যে 71 সালে আসছে ভারত দখল করে নিছে, এই জন্য হচ্ছে পাদুয়াটা একটু বিখ্যাত, সো এই 3টা পড়বা। এরপর আছে লালমনিরহাটে পাটগ্রাম আর দহগ্রাম, এই দুইটা বেশি আসে, এই দুইটা বেশি ভালো করে পড়বা। হাতিয়া বান্দাটাও পড়বা। ফেনীর আছে ফুলগাজীটা একটু পড়বা। আর মহুরীগঞ্জ দরকার নাই, ফুলগাজীটা পড়লেই হবে। পঞ্চগ্রামের দরকার নাই, শেরপুর দরকার নাই। কুষ্টিয়ার ভেড়ামারা দরকার আছে, কুষ্টিয়ার ভেড়ামারা। হবিগঞ্জের আছে চুনারঘাট, হবিগঞ্জের কি চুনারঘাট। কুমিল্লার আছে 14 গ্রাম, কুমিল্লার কি 14 গ্রাম। বুড়িংচল, এই দুইটা পড়তে হবে। আর আছে বুড়িংচল, এই দুইটা পড়া লাগবে। এরপরে প্রশ্নে যাই, দেখ কি আছে। তো এখন আমরা দেখি যে বাংলাদেশের বর্তমান নাম আর পুরাতন নাম, এই দুইটা জিনিস আমরা এখন একটু কথা বলবো। বাংলাদেশের বর্তমান কি কি নাম আছে আর পুরাতন কি কি নাম ছিল। তো আমি আসলে এখানে যেগুলো নিয়ে আসছি, যেগুলো আছে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এরকম কোন কিছু নিয়ে আসছে। কারণ বাংলাদেশের 64টি জেলা আছে, 64টি জেলা আপনার পড়ার দরকার নাই। আপনার যেগুলো গুরুত্বপূর্ণ সেই পয়েন্টগুলো পড়বেন। কি কি আছে 1 পয়েন্টে দেখেন। সর্বপ্রথম আছে ঢাকা তো পড়াই লাগবে, রাজধানী, বাংলাদেশের রাজধানী ঢাকা, পড়া লাগবে না, পড়তে হবে। ঢাকার আগের নাম ছিল হচ্ছে জাহাঙ্গীরনগর। আর ঢুক্কা এইসব নামে ডাকা হইতো। আগে ঢুক্কা নামে ডাকা হইতো, ঢাবেক্কা নামে ডাকা হইতো, জাহাঙ্গীরনগর নামে ডাকা হইতো, ঢুক্কা, ঠিক আছে। এরপরে যাই চট্টগ্রামের আগে নাম, এটা গুরুত্বপূর্ণ, ইসলামাবাদ, এটা বেশি আসে, ইসলামাবাদ। সুবেদার ইসলাম খা চট্টগ্রাম দখল করে নিয়ে নামকরণ করেন কি ইসলামাবাদ, ঠিক আছে। এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে পোর্টে গ্রান্ডে, এই দুইটা বেশি আসে। পোর্টে গ্রান্ডে আর ইসলামাবাদ, এই দুইটা বেশি আসে। এরপর আছে
সিলেটের পুরাতন নাম হচ্ছে জালালাবাদ, এটা কি হবে জালালাবাদ বা শ্রীহট, জালালাবাদ বা কি এটা শ্রীহট, এটা সুন্দর করে মনে রাখেন জালালাবাদ বা শ্রীহট। এরপর আছে বরিশাল, বরিশালের পূর্ব নাম হচ্ছে চন্দ্রদ্বীপ, কি হবে চন্দ্রদ্বীপ, এটা বেশি আসে, বরিশালের পূর্ব নাম হচ্ছে চন্দ্রদ্বীপ, বিসিএস প্রশ্ন লিখে দিচ্ছি, বিসিএস প্রশ্ন, বরিশালের পূর্ব নাম হচ্ছে চন্দ্রদ্বীপ, এটা হচ্ছে বিসিএস প্রশ্ন। নোয়াখালীর পূর্ব নাম হচ্ছে সুধারাম, এটা বেশি আসে সুধারাম, নোয়াখালীর পূর্ব নাম হচ্ছে সুধারাম। এরপর আছে কুমিল্লা, কুমিল্লার পুরো নাম হচ্ছে ত্রিপুরা, কারণ আগে কুমিল্লা ত্রিপুরার ভিতরে অ্যাড ছিল। ময়মনসিংহের পূর্ব নাম হচ্ছে নাসিরাবাদ, কি নাম নাসিরাবাদ, ময়মনসিংহের পূর্ব নাম হচ্ছে নাসিরাবাদ, সুন্দর করে মাথার মধ্যে গেঁথে ফেলেন। তাহলে যেগুলো বললাম ঢাকা জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম ইসলামাবাদ পল্টগ্রাম, সিলেট জালালাবাদ শ্রীহট, বরিশাল চন্দ্রদ্বীপ, নোয়াখালী সুধারাম, কুমিল্লা ত্রিপুরা, ময়মনসিংহ হচ্ছে নাসিরাবাদ, এই কয়েকটা জায়গা খুব সুন্দর করে মাথার মধ্যে গেঁথে ফেলেন। এরপরে যেটা আছে সেটাই যাই, কক্সবাজার, এটার নাম হচ্ছে ফালকিং, এটা লাগবে, কক্সবাজারের পূর্ব নাম ছিল ফালকিং, এটা লাগবে। কুষ্টিয়ার পূর্ব নাম ছিল হচ্ছে নদিয়া, কি নাম ছিল নদিয়া। দিনাজপুরের নামটা আরো গুরুত্বপূর্ণ, এটাও বিসিএস প্রশ্ন, গন্ডোয়ানা ল্যান্ড, গন্ডোয়ানা ল্যান্ড, এটাও কি প্রশ্ন, এটা হচ্ছে বিসিএস প্রশ্ন, মাথার মধ্যে গেঁথে ফেলেন, এটাও কি প্রশ্ন বিসিএস প্রশ্ন। খুলনার পূর্ব নাম হচ্ছে জাহানাবাদ, এটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রশ্ন, এটা মেডিকেলে আসছে, এই প্রশ্নটা আসছে। এরপর বাগেরহাটের পূর্ব নাম হচ্ছে খলিফাতাবাদ, এটাও তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যশোরের নাম হচ্ছে খলিফাতাবাদ, এটা হচ্ছে খলিফাবাদ আর এটা হচ্ছে খলিফাতা, তো একার যুক্ত হয়েছে, এখানে একটা তো একার যুক্ত হয়েছে, তাহলে কি হবে খলিফাতাবাদ, খলিফাতাবাদ। মুন্সিগঞ্জের পূর্ব নাম হচ্ছে বিক্রমপুর, বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার আছে না, যেমন নাম শুনছো না মিষ্টি খেতে কিন্তু সেই লাগে, এই যে মিষ্টান্ন ভান্ডার, এই মিষ্টান্ন ভান্ডারের যে বিক্রমপুরের মিষ্টান্ন ভান্ডার, তার বাসা মুন্সিগঞ্জে, সেখান থেকে আইছে বিক্রমপুর, এটা কি হবে বিক্রমপুর, তাহলে মুন্সিগঞ্জের পূর্ব নাম কি বিক্রমপুর। ওকে, এরপরে চলে যাই মহেস্থানগড়, মহেস্থানগড়ের পূর্ব নাম ছিল হচ্ছে পুণ্ডনগর বা পূর্ণবর্ধন। বাংলাদেশের সবচাইতে প্রাচীন নগর হচ্ছে পুণ্ডনগর, প্রাচীন নগর, সবচেয়ে প্রাচীন হচ্ছে পুণ্ডনগর। নার্সিং অ্যাডমিশন টেস্টের প্রশ্ন, নেট নার্সিং অ্যাডমিশন টেস্টে এটা আসছে। সোনারগাঁ, সোনারগাঁয়ের পূর্ব নাম হচ্ছে সুবর্ণগ্রাম। ময়নাবতী পূর্ব নাম হচ্ছে রোহিতগিরি, কি হবে রোহিতগিরি, রোহিতগিরি। রাঙামাটির পূর্ব নাম হচ্ছে হরিকেল, কি হবে হরিকেল। মুজিবনগরের পূর্ব নাম হচ্ছে বৈদ্যনাথ তলা, বৈদ্যনাথ তলা। বাংলা একাডেমির যে বর্তমান ভবনটা আছে সেটা চামেলি হাউস, ওইটার পূর্ব নাম ছিল হচ্ছে বর্ধমান হাউস, পূর্ব নাম কি ছিল বর্ধমান হাউস, বর্তমান নাম হচ্ছে চামেলি হাউস, আগে বলা হয়তো হচ্ছে বর্ধমান হাউস, বর্ধমান হাউস। ওকে, এরপর আমরা চলে যাচ্ছি দেখি ভৌগোলিক কিছু উপনাম, যেগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে বিভিন্ন নামে তো আসলে ডাকা হয়, সেই নামগুলোর মধ্যে আসলে ভৌগোলিক উপনামগুলা কি কি আছে একটু দেখেন। ভাটির দেশ, নদীমাতৃক দেশ, এটা বলা হয়েছে বাংলাদেশকে, নদীমাতৃক দেশ ভাটির দেশ, এটা বলা হয় কাকে বাংলাদেশকে। ভাটির দেশ, নদীমাতৃক দেশ বাংলাদেশ। বাংলার ভেনিস শস্য ভান্ডার হচ্ছে বরিশাল, শস্য ভান্ডার বলা হয়, এখানে অনেক বেশি শস্য হয় আর কি। নারকেল জিঞ্জিরা, এটা বলা হয়েছে সেন্ট মার্টিনকে, কাকে বলা হয় সেন্ট মার্টিনকে। বাংলাদেশের প্রবেশদ্বার বা বাণিজ্যিক রাজধানী, 12 আউলিয়ার দেশ, এইগুলা বলা হয় চট্টগ্রামকে, প্রবেশদ্বার, তারপর আছে বাণিজ্যিক রাজধানী, এগুলা কাকে বলা হয় চট্টগ্রামকে। প্রাচ্যের ড্যান্ডি, প্রাচ্যের ড্যান্ডি, একসাথে আরেকটা কথা বলে রাখি, বাংলাদেশের সবচেয়ে বড় নদী বন্দর, নদী বন্দর, সবচেয়ে বড় নদী বন্দর, বড় নদী বন্দর, এটা কোথায় অবস্থিত, এটা অবস্থিত নারায়ণগঞ্জে। সবচেয়ে ছোট জেলা নারায়ণগঞ্জ, সেখানেই অবস্থিত। মসজিদের শহর, রিকশার শহর, এটা বলা হয় ঢাকাকে, বাংলার রাজধানী ঢাকা, এটা কি মসজিদের শহর, রিকশার শহর, এইটা নামে ডাকা হয়। তাহলে ভৌগোলিক উপনামগুলা বোঝা গেছে। দেখি আরো কিছু ভৌগোলিক উপনাম পড়া লাগবে, সেটা হলো বাণিজ্যিক রাজধানী 12 আউলিয়ার দেশ হচ্ছে চট্টগ্রাম, পাহাড় পর্বত ও রহস্যের নীলাভূমি হচ্ছে বান্দরবান, সাগরকন্যা বলা হয় কুয়াকাটাকে, পশ্চিমা বাহিনীর নদী বলা হয় ডাকাতিয়া নদীকে, উপজাতির ক্যাপিটাল সিটি বলা হয় নেত্রকোনা দুর্গাপুরকে, নেত্রকোনা দুর্গাপুরকে বলা হয় উপজাতিদের ক্যাপিটাল সিটি। 360 আউলিয়ার দেশ বা সাইবার সিটি বলা হয় সিলেটকে। তাহলে কি কি বলছি, বাণিজ্যিক রাজধানী 12 আউলিয়ার দেশ চট্টগ্রাম, বান্দরবান হচ্ছে পাহাড় পর্বতের নীলাভূমি আছে সেটা, কুয়াকাটা হচ্ছে সাগরকন্যা, সাগরকন্যা বলা হয় কুয়াকাটা, এটা মনে রাখতে হবে। পটুয়াখালী সাগরকন্যা বলা হয় পটুয়াখালীকে,
পটুয়াখালীর কুয়াকাটাকে বলা হয় সাগর কন্যা। এরপরে পশ্চিমা বাহিনীর নদী আছে ডাকাতিয়া নদী। উপজাতির ক্যাপিটাল সিটি হচ্ছে দুর্গাপুর নেত্রকোনা। 360 আউলিয়ার দেশ সাইবার সিটি হচ্ছে সিলেট। সিলেট। ওকে, এরপরে চলে যাচ্ছি আমরা। এখন আমরা আসলে প্র্যাকটিস করব, এতক্ষণ ধরে যা পড়লাম এগুলো সেলফ স্টাডি, এখন চলবে একটু সেলফ স্টাডি করব। তো 1 নম্বর প্রশ্নে আমি একটু যাই দেখি কি আছে। প্রাচীন বাংলার জনপদগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীনতম জনপদ ছিল কোনটি? সর্বপ্রথম আছে বঙ্গ, 2 নম্বর আছে পুণ্ড, তারপর আছে গৌড়, সমতট। তো বাংলাদেশে আমি একটু আগেই তোমাদেরকে বলছি যে বাংলাদেশের সবচাইতে প্রাচীন জনপদ হচ্ছে কি পুণ্ডনগর। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে খ, পুণ্ডনগর। বাকিগুলা কিন্তু সঠিক উত্তর না। এরপর যাই যে সোনারগাঁও, এর পূর্ব নাম কি? সোনারগাঁও এর পূর্ব নাম হচ্ছে সোনাপুর, সুধারাম, সুবর্ণগ্রাম, চন্দ্রদ্বীপ। তোমরা জানো সুধারাম হচ্ছে নোয়াখালীর পূর্ব নাম। কার পূর্ব নাম? নোয়াখালী। নোয়াখালীকে বিভাগ চাই, বিভাগ না দেশ, নোয়াখালীকে দেশ চাই। সেই নোয়াখালীর পূর্ব নাম হচ্ছে সুধারাম। চন্দ্রদ্বীপ হচ্ছে বরিশাল। এই আর এক দল বরিহাইলা। এই বরিহাইলা গুলা সেই লেভেলের। তো বরিহাইলা গুলা কি হবে? এটা হচ্ছে চন্দ্রদ্বীপ। যার বরিশালে আসলে মাইন্ড করার দরকার নাই, বরিশাল আমার খুব পছন্দের। ওকে, তো এরপরে যেটা আছে সুবর্ণগ্রাম। সুবর্ণগ্রাম হচ্ছে সোনারগাঁও এর পূর্ব নাম। তাহলে সোনারগাঁও এর পূর্ব নাম কি? সুবর্ণগ্রাম। সোনারগাঁওর পূর্ব নাম হচ্ছে সুবর্ণগ্রাম। এরপর আছে 12 আউলিয়ার ভূমি বলা হয় কোন জেলাকে? 12 আউলিয়ার ভূমি বলা হয় চট্টগ্রামকে। 12 আউলিয়ার ভূমি বলা হয় চট্টগ্রামকে। সিলেটকে বলা হয় 360 আউলিয়ার দেশ, আর 12 আউলিয়ার দেশ বলা হয় চট্টগ্রামকে। এরপর 360 আউলিয়ার ভূমি বলা হয় কাকে? এই যে বলে ফেলছি, সিলেটকে। সিলেটকে বলা হয় 360 আউলিয়ার দেশ, কারণ এখানে কি আসছে? শাহজালাল, হযরত শাহজালাল রহমাতুল্লাহর মাজার হচ্ছে কোথায়? সিলেটে অবস্থিত। এরপর চলে যাচ্ছে আমরা আরো কিছু প্র্যাকটিস করি। বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? বাকল্যান্ড যে বাঁধটা এটা দেওয়া হয়েছে, এটা দেওয়া হয়েছে আছে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। বুড়িগঙ্গা নদী, ঢাকা আছে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। আর এই বাকল্যান্ড বাঁধটাও দেওয়া হয়েছে বুড়িগঙ্গা নদীকে, ঢাকাকে প্লাবনের হাত থেকে বাঁচানোর জন্য এই বাঁধটা দেওয়া হয়, বুড়িগঙ্গা নদী। সাগর কন্যা বলা হয় কাকে? ভোলাকে, কক্সবাজারকে, কুয়াকাটাকে, সবগুলোকে। ভাই ভোলা কি? ভোলা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ। সবচেয়ে বড় দ্বীপ বাংলাদেশের, বড় দ্বীপ। আর কক্সবাজার কেন বিখ্যাত? গত বছর আসছে, পর্যটনের জন্য বিখ্যাত, পর্যটনের জন্য। কক্সবাজার অন্য কিছু নাই, সাগর আছে, সাগর। আর সবচেয়ে বড় সমুদ্র সৈকত আছে কক্সবাজার, সবচেয়ে বড় সমুদ্র সৈকত। বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত, পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার অবস্থিত। আর সাগর কন্যা বলা হয় কাকে তাইলে? কুয়াকাটাকে। তাই সঠিক উত্তর হবে হচ্ছে গোয়া। বাংলাদেশের সর্ব উত্তরের স্থান বাংলা বান্ধা কোন নদীর তীরে অবস্থিত? মহানন্দা, করতোয়া, পদ্মা, তিস্তা। এই জিনিসটা তোমাদের জানতে হবে। পদ্মা কিন্তু বাংলা বান্ধের ওইদিকে নাই, সৈরাবাদ। তিস্তা কুড়িগ্রাম দিয়ে ঢুকছে, পঞ্চগড় দিয়ে না, তাহলে এটাও তোমার বাদ। করতোয়া হচ্ছে বগুড়া নদীর তীরে অবস্থিত, বাদ। তাহলে উত্তর হবে কোনটা? মহানন্দা। সঠিক উত্তর হবে ক, মহানন্দা। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কিন্তু বলা হয়েছে কি হবে? বাংলাদেশ। আমাদের বাংলাদেশ নিজেই একটা দ্বীপ, তাই সঠিক উত্তর হবে হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে বাংলাদেশ। সুন্দর করে মনে রাখতে হবে। এরপরে চলে যাচ্ছি, আয়তনে বাংলাদেশের বড় জেলা কোনটি? বাংলাদেশের আয়তনে সবচেয়ে বড় জেলা হচ্ছে রাঙামাটি। আর সবচেয়ে বড় বিভাগ হচ্ছে ঢাকা। ঢাকার ভিতরে 12টি জেলা আছে। কয়টি জেলা আছে? 12টি জেলা আছে। খুলনার ভিতরে আছে 10টি জেলা, মনে রাখো এটা। যদি ঢাকা ভাগ হয়ে যায়, মানে পদ্মা আর মেঘনা বিভাগ চলে আসে, তাহলে কিন্তু খুলনা বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ হয়ে যাবে। তো বাংলাদেশের শীতলতম মাস কোনটি? বাংলাদেশের সব থেকে শীতলতম মাস কোনটি? বাংলাদেশের সবচেয়ে শীতলতম মাস হচ্ছে জানুয়ারি। আর সবচেয়ে উষ্ণতম মাস কোনটি? বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম মাস হচ্ছে এপ্রিল। এটা মনে রাখবা, উষ্ণতম হচ্ছে এপ্রিল আর শীতলতম হচ্ছে জানুয়ারি। এর দুইটা মনে রাখতে হবে। এরপর কোন জেলাকে বাংলাদেশের শস্য ভান্ডার বলা হয়? বাংলাদেশের সবচেয়ে বেশি শস্য হয় বরিশালে, তাই বাংলাদেশের শস্য ভান্ডার বলা হয় বরিশালকে। সবচেয়ে বেশি ধান হয় ময়মনসিংহে, ঠিক আছে। আর যদি যশোরের কথা বলে, এখানে হইলে তুলা আর আছে খেজুর গুড়, এই দুইটা হইলে হবে হচ্ছে যশোর, বাট তুলাটা একটু বেশি ইম্পর্টেন্ট। লাস্টে বাংলাদেশের উষ্ণতম জেলা কোনটি?
বাংলাদেশের উষ্ণতম জেলা হচ্ছে সেইখানেই বলে যেখানে বৃষ্টিপাত কম হয়, যেখানে হচ্ছে তাপমাত্রা বেশি থাকে আর কি। তো এরকম জেলা আছে তোমার চাঁপাইনবাবগঞ্জে একটাই আছে, রাজশাহী। এটা কি হবে? রাজশাহী। রাজশাহীতে সব থেকে বেশি গরম পড়ে, তাই রাজশাহী হবে আছে উষ্ণতম জেলা কোনটি? রাজশাহী। সো আমরা 12টা প্রশ্ন অলরেডি কিন্তু সলভ করে ফেলছি। আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে আমরা যাচ্ছি, ধারাবাহিকভাবে আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু অ্যানালাইসিস করতেছি। সো প্রশ্ন পড়ার সময় প্রত্যেকটা প্রশ্নের প্রত্যেকটা অপশনকে কিন্তু এইভাবে অ্যানালাইসিস করতে হবে, কারণ অ্যানালাইসিস যদি আপনি না করেন তাহলে আপনাকে হয়তো এইভাবে সিস্টেমে প্রশ্ন দিবে না, একটু ভিন্ন টাইপের দিতে পারে, তখন আগ করে পড়ে থাকলে হবে? তখন তো পারতে হবে আমাদের। তো পারতে গেলে কি করতে হবে? প্রশ্ন সলভ করতে হবে বেশি। আয়তনে বাংলাদেশের ছোট জেলা কোনটি? আগেই বলছি বাংলাদেশের আয়তনের ছোট জেলায় যে দেখেন, যেহেতু এখানে 4টা অপশন দেখেন, কুষ্টিয়া, পঞ্চগড়, খাগড়াছড়ি, মেহেরপুর, যেহেতু 4টা অপশনে কোথাও নারায়ণগঞ্জ নাই এবং 4টা অপশনে যেহেতু নারায়ণগঞ্জ নাই, তখন আপনি এই 4টা জেলার মধ্যে সব থেকে ছোট যেটা সেটা আপনি উত্তর দিবেন। তো 4টা জেলার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে মেহেরপুর, তাই সঠিক উত্তর দিবেন হচ্ছে গ। আমি এই জিনিসটাই আপনাকে বোঝাচ্ছি, যদি কখনো কখনো দেখেন যে আসলে অপশনে নাই, তখন দ্বিতীয় চয়েসে যাইতে হয়। যেমন সবচেয়ে ছোট নারায়ণগঞ্জ, দ্বিতীয় কিন্তু মেহেরপুর। তাহলে যেহেতু নারায়ণগঞ্জ আমার নাই, তাহলে নারায়ণগঞ্জ বাদ। ওকে ফাইন, আমি তাহলে মেহেরপুর দিব। তাহলে এটার উত্তর কি হবে? মেহেরপুর। এরপর বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত? বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য হচ্ছে 4719 কিলোমিটার। 4719 কিলোমিটার। 15 নম্বর, ভারতের অধিকাংশ ছিটমহল বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? ভারতের অধিকাংশ ছিটমহল আছে লালমনিরহাট জেলায় অবস্থিত। 59টি। কয়টি? 59টি ছিটমহল ছিল। আর লাস্টের যে প্রশ্নটা আছে সেটা দেখেন, ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কতটি? বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হচ্ছে 30টি। কয়টি? 30টি। সো আমরা আসলে যে প্র্যাকটিস গুলো করলাম, আপনারা এই প্র্যাকটিস গুলো খুব সুন্দরভাবে করবেন। সো সবাইকে আবারও ধন্যবাদ আমাদের সাথে ক্লাসটা করার জন্য। এই লেকচারটা সম্পূর্ণ শেষ করলে আপনি কিন্তু পুরোপুরি 5 থেকে 6টা প্রশ্ন কনফার্ম পাবেন। সবাইকে আবারও মেডিবির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম।